সংসদে জামায়াতকে তুলোধনো ফজলুর রহমানের কড়া প্রতিবাদ ডক্টর শফিকের। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায় শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই মন্তব্য প্রধানমন্ত্রীর। পারমাণবিক যাত্রায় আরও অগ্রগতি, রূপপুরে জ্বালানি লোডিং, অগাস্টে মিলতে পারে বিদ্যুৎ। হামু উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু, প্রাদুর্ভাব না কমায় বাড়ছে আতঙ্ক। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাত করতে পারেন না। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের এমন মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য এক্সপাঞ্জ করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দল বেছে নেওয়া প্রত্যেকের সাংবিধানিক অধিকার। পরে স্পিকার বলেন, দুজনের অসংসদীয় সব শব্দই সংসদ থেকে এক্সপাঞ্জ করা হবে। বিষয়টি নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াতের কয়েকজন সংসদ সদস্য। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। সংসদে হঠাৎই হট্টগোল মুক্তিযোদ্ধা ও জামায়াত ইস্যুতে। ফজলুর রহমান বলেন, জামায়াত আমিরকে সম্মান দিলেও তারা অসম্মানিত করে তাকে। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন। মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। না বলছি, করেছে। আপনি কেন নিজে টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি দ্বিতীয় দফার বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে জামায়াত করতে পারে না কেউ। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামী আর মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। এরপরই হট্টগোল ও শোরগোল শুরু হয় সংসদে। স্পিকার সবাইকে শান্ত করতে নিজে দাঁড়িয়ে যান। বিরোধী দলের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে পরে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তাকে। রাজনৈতিক দল করার অধিকার সংবিধান সবাইকে দিয়েছে। মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের মুক্তিযোদ্ধা থাকার বিষয়টি ভালো, কারণ মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি হওয়া উচিত। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে। আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে, বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল। না ভোটও দেয় নাই, এখানেই ছিল। আগামী 30 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি হতে পারে বলে জানা গেছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্টের পর নাহিদ ইসলাম সহ তরুণ নেতাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জবাবে
প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় এমন বক্তব্য উঠে আসে। 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যদি বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। তিনি আরও বলেন, ন্যায় বিচার শুধু আদালত ও আইনের বিষয় নয়, এটি একটি মানবিক দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তিও। ইফতেখার রেজা রিপোর্ট। জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রের ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। একজন মানুষও যাতে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচিও অব্যাহত রাখবে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে সরকার বিভিন্ন বিধিবিধানের পরিবর্তন এনেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। রাষ্ট্রের ও ব্যক্তি পর্যায়ের খরচ কমাতে মামলার আগেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 40 লাখ মামলার জট কমাতে হলে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যা গতিশীল করতে পুরো বিচার বিভাগের বাজেট বাড়ানো জরুরি বলেও মনে করেন তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, লিগ্যাল এইডকে কার্যকর করতে বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন। একই সাথে আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করারও তাগিদ দেন তারা। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ থেকে জ্বালানি লোডিং শুরুর মাধ্যমে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। দুপুরে এর উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে এই কেন্দ্র ভূমিকা রাখবে। পাবনার ফজলুর রহমানকে সাথে নিয়ে রূপপুর থেকে আরও জানাচ্ছেন নারাফাত ইসলাম। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকট অতিক্রম করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রম।
মঙ্গলবার পাবনার রূপপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল গ্রাসি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। New future opens for Bangladesh with clean energy, which will be essential for its economic development. আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্তের উন্মোচন করল। এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে জ্বালানি লোডিং শেষে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতার 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপনের মধ্য দিয়ে বিশ্বের 33তম পারমাণবিক ব্যবহারকারী দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। আগস্টের প্রথম সপ্তাহে এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর মধ্য দিয়ে দেশের চলমান বিদ্যুৎ সংকট অনেকটাই নিরসন হবে, এমনটাই প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঈশ্বরদী, পাবনা। ভারী বৃষ্টিতে এনরবিলের বাঁধ ভেঙে মনাই নদীর পানি হাওড়ে ঢুকে তলিয়ে যাচ্ছে হাওড় অঞ্চলের কৃষকের সোনালী স্বপ্ন। বোরোর এই মৌসুম যেন কিছুতেই ভালো যাচ্ছে না হাওড়ের প্রান্তিক চাষিদের। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি আর পাহাড়ি ঢলের শঙ্কায় দিন কাটছে তাদের। এর সাথে আকস্মিক বজ্রপাতে ঘটছে প্রাণহানিও। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সোমবার রাতের ভারী বর্ষণের পর থেকে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে মধ্যনগরের এরনবিলের বাঁধ ভেঙে মনা নদীর পানি হাওড়ে ঢুকে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী ফসল। ভেসে যাচ্ছে দিরাই শাল্লা উপজেলার মাঠে শুকাতে দেয়া ধান। সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন দেখা চাষিদের এখন চোখে মুখে আতঙ্ক। কালকে এটা বাওয়া ছিল, তাই 1 হাতের মতন ওই ধান বাওয়া ছিল, 1 লাখ টাকা খালি এই ফোন তো এখানে কষ্ট কইরা এই ফসল করছি, ফসল যারকি পানির তলে, এছাড়া মনে করেন আমরা দুঃখ করার কিছু নাই। বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। বৃষ্টির পানিতে গাঙ্গ পানি বাড়তেছে, মানে কৃষকরা বড় বিপদ আছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় জেলায় 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা নদীর পানি 34 সেন্টিমিটার বেড়েছে। তবে নদীর পানি বিপদসীমার 219 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিপাতের সাথে ঘন ঘন বজ্রপাত হাওড়বাসীর দুশ্চিন্তার কারণ। আকস্মিক বন্যা থেকে রক্ষা পেতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যদি আবহাওয়ার পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে হয়তো আমাদের এই কিছু ধান 100% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত, তবে মেজরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়া ও খালিয়াজুড়ি হাওড় অঞ্চলের মাঠ ভরা সোনালী ধান। এবার ফলনও ভালো হয়েছে, তবুও দুশ্চিন্তা কাটছে না। আগে ধান কাটতে অপারটা ছিল, এখন ধান কাটা সাইডে দিছি, অনেক কাটতে পারি না, কিন্তু শ্রমিক পাই না, কামলা পাই না, কি করবো, নিজেই কাটতেছি। অন্যদিকে পাহাড়ি ঢলে সৃষ্ট আগাম বন্যা হতে পারে এ শঙ্কায় দ্রুত ধান কাটতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। কালবৈশাখী ঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 3-4 দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। পাহাড় ধসেরও আশঙ্কা করা হচ্ছে। এদিকে বজ্রপাতে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও রাঙামাটিতে 3 জনের মৃত্যু হয়েছে। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। কয়েক ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারী বর্ষণে দুর্ভোগে পড়েন নগরবাসী।
নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন নালা ও খাল বন্ধ রয়েছে, তাই সড়ক থেকে পানি সরতে সময় লাগছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। এদিকে আবহাওয়া অফিস বলছে চট্টগ্রামে আগামী 4 দিন ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে, তাই পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। টানা বর্ষণে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। স্কুল কলেজ থেকে বাড়ি ফিরতে শিক্ষার্থী অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়েছে। অনেক স্থানে হাঁটু সমান পানি জমে থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টি হয়েছে, বৃষ্টি ধান শুয়ে গেছে, ধান নষ্ট হয়ে আছে, কাজের লুকও নাই। আমরা বড় একটা ব্যাঘাত আছি, আমরা কাজকর্ম করতে পারি না, আসা লাগে যাওয়া লাগে। এই পানির মধ্যে নোংরা পানি, এটা কি কোনো কথা হইলো নাকি? এটা কি কারো চোখে পড়ে না? কালবৈশাখীর ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফসল, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরাও। বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। প্রায় 10টা ঘরের মতো ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা এবং বিদ্যুতের খুঁটি এগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার 4টা ঘর মানে ভেঙ্গা এবং আসবাবপত্র মাল সামান যা আছে এগুলো, এটা কই এখনো পর্যন্ত সন্ধান পাইতেছি না। ফেনীতে 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় চলতি বছরের সর্বোচ্চ 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আওয়ামী ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশে কিছু উগ্রবাদী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ 14 জনের হাতে পদক তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। দেশে জঙ্গিবাদের ঠাঁই নেই বলে জানান তিনি। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে। সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি রাষ্ট্রীয় দিবস সমূহে। আর গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, ওগুলোতে সবসময় আমরা আমাদের এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিওর অনুসারে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে থাকি। অন্যদিকে পিআইডি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ সহ নানা ইস্যুতে কথা বলেন। তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি উগ্রবাদের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ভূগর্ভস্থ পানি নয়, ওপরের উৎস থেকে পানি সংগ্রহে নজর দেবার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নিরাপদ পানি সমস্যা কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং ঢাকায় এই সমস্যা বেশি। ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরতা মারাত্মক হুমকি জানিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহারের ঝুঁকি বাড়ছে রাজধানীতে। মির্জা ফখরুল বলেন, ঢাকার আশপাশের নদীগুলোর পানি ব্যবহার বাড়াতে হবে।
সৌদি আরবে আরও 2 বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে হজ পালনে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় 5 ও মদিনায় 1 জন মারা যান। নিহতরা হলেন জামালপুরের মাদারগঞ্জের মোহাম্মদ আব্দুল হাই, শেরপুরের শ্রীবর্দীর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, দিনাজপুরের বিরামপুরের মোহাম্মদ খলিলুর রহমান, ময়মনসিংহের পাগলার মোহাম্মদ সিরাজুল হক, টাঙ্গাইল সদরের মোহাম্মদ আবুল কাশেম, জয়পুরহাটের মোহাম্মদ নঈমুদ্দিন মণ্ডল। এদিকে এখন পর্যন্ত 92টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন 36,996 জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,284 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 33,712 জন। মাগুরায় আলোচিত পবন মোল্লা হত্যা মামলায় 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নাসির উদ্দিন এ রায় দেন। জানা যায় 2007 সালের 29শে ডিসেম্বর মাগুরা সদরের শঙ্কোজখালী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হাতে খুন হন পবন। এ ঘটনায় 24 জনকে আসামি করে মামলা হয়। 18 বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত 8 আসামিকে সাজা দেন। 6 জনকে যাবজ্জীবন, 1 জনকে 2 বছর এবং অন্যজনকে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেয় বিচারক। 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দেয়। তবে খায়রুল হকের বিরুদ্ধে আরও 2 মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। গত 8 মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল মঞ্জুর করে খায়রুল হককে 4 মামলায় জামিন দেয়। পরে 11 মার্চ দুদকের আরেক মামলায়ও জামিন পান তিনি। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে তা খারিজ করে জামিন বহাল রাখা হলো। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।